আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা পশ্চিমবঙ্গের নদিয়ার একটা ছোট্ট গ্রামের নাম শান্তিনিকেতনপুর। জায়গাটা এতটাই নির্জন যে সন্ধ্যার পরে ওখানে কেউ একা বেরোতে সাহস পায় না। আর সেই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা পুরনো প্রাইমারি স্কুল, শান্তিনিকেতন প্রাথমিক বিদ্যালয়। আজ থেকে প্রায় 10 বছর আগে হঠাৎ করেই স্কুলটা বন্ধ হয়ে যায়। সরকারিভাবে বলা হয়েছিল বিল্ডিংটা ভীষণ পুরনো হয়ে গেছে, তাই ছাত্রছাত্রীদের অন্য স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গ্রামের মানুষজন অন্য কথা বলতো। তারা বলতো ও স্কুলের ভেতরে এমন কিছু ঘটে গিয়েছিল যেটা কেউ মুখে বলতে চায় না, আর সেই কারণেই রাতারাতি স্কুলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার পরেও গ্রামের মানুষ প্রতিদিন সকালে বাচ্চাদের পড়ার আওয়াজ শুনতে পেত। যেন ক্লাস চলছে, কেউ কবিতা বলছে, কেউ এবিল পড়ছে, আবার কখনো একসাথে হেসে উঠছে। প্রথমে সবাই ভেবেছিল গ্রামের কিছু ছেলেপেলে হয়তো মজা করছে, কিন্তু আসল ঘটনা সামনে আসে যখন একদিন গ্রামের কয়েকজন লোক ভোরবেলা স্কুলের সামনে গিয়ে দাঁড়ায়। তারা স্পষ্ট দেখতে পায় দ্বিতীয় তলার একটা ক্লাসরুমের জানালায় কয়েকটা ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে, সাদা স্কুল ড্রেস পরে, এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে। কিন্তু তারা যখন স্কুলের গেট ভেঙে ভেতরে ঢোকে তখন পুরো বিল্ডিংটা ফাঁকা, কোথাও কেউ নেই। অথচ ধুলো জমা মেঝেতে ছোট ছোট ভেজা পায়ের ছাপ তখনও দেখা যাচ্ছিল। ঘটনাটা আমি প্রথম শুনেছিলাম আমার বন্ধু অর্কর মুখে। অর্কর মামার বাড়ি ওই গ্রামের কাছেই। আমরা তখন ইউটিউবের জন্য হন্টেড জায়গা নিয়ে ভিডিও বানাতাম। খুব বেশি সাবস্ক্রাইবার ছিল না, কিন্তু ধীরে ধীরে লোকজন ভিডিও দেখতে শুরু করেছিল। একদিন রাতে অর্ক হঠাৎ আমার বাড়িতে এসে বলল, দেখ, এমন একটা জায়গার খবর পেয়েছি যেটা যদি সত্যি হয় তাহলে ভিডিও ভাইরাল হবেই। আমি তখন ল্যাপটপে এডিট করেছিলাম। মাথা না তুলেই বললাম, আবার কোনো ভাঙা বাড়ি নাকি? অর্ক চুপ করে মোবাইলটা আমার সামনে ধরল। মোবাইলের স্ক্রিনে একটা ছবি, পুরনো অন্ধকার একটা স্কুল বিল্ডিং, আর দ্বিতীয় তলার একটা জানালায় কয়েকটা বাচ্চার মুখ দেখা যাচ্ছে। ছবিটা ঝাপসা হলেও বোঝা যাচ্ছিল তারা সবাই একই রকম ভাবে দাঁড়িয়ে আছে। আমি ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, এডিট করা মনে হচ্ছে। অর্ক ধীরে ধীরে মাথা নাড়ল। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু ছবিটা তুলেছে আমার মামাতো দাদা। ও বলছে ছবি তোলার সময় ওখানে কাউকে দেখা যায়নি। পরে বাড়ি এসে জুম করে দেখে জানালায় ওই মুখগুলো। আমার শরীরের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, স্কুলটা কোথায়? অর্ক উত্তর দিল, শান্তিনিকেতনপুর। নামটা শুনেই কেন জানি না বুকের ভেতরে অদ্ভুত একটা চাপ অনুভব করলাম, যেন নামের মধ্যেই কিছু লুকিয়ে আছে। তারপরের দুদিন আমরা ওই স্কুল নিয়ে যতটা সম্ভব খোঁজ খবর নিতে শুরু করলাম। ইন্টারনেটে প্রায় কিছুই পাওয়া গেল না, শুধু একটা পুরনো খবরের কাগজের কাটিং পাওয়া গেল। সেখানে লেখা ছিল 10 বছর আগে ওই স্কুলের 4 জন ছাত্র নিখোঁজ হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো 4 জন বাচ্চার কাউকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। খবরের কাগজে আরও লেখা ছিল, ঘটনার পর স্কুলে পড়ুয়াদের সংখ্যা কমতে থাকে। অনেক বাচ্চা দাবি করেছিল তারা ক্লাসরুমে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কেউ কেউ নাকি বেঞ্চের নিচে বসে থাকা বাচ্চাদেরও দেখেছিল, যাদের মুখ পুরো কালো। শেষ পর্যন্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়। আমি এসব পরে বললাম, যদি সত্যিই কিছু থাকে। অর্ক হেসে বলল, তাহলেই তো মজা। আমি ওর দিকে তাকিয়ে বললাম, সবকিছু মজা নয়। অর্ক একটু চুপ করে রইল, তারপর বলল, ভয় পাচ্ছিস? আমি উত্তর দিলাম না, কারণ সত্যিটা হলো আমি একটু ভয়ই পাচ্ছিলাম। তারপরও ঠিক হলো আমরা 3 জন যাব, আমি, অর্ক আর শুভ। শুভ ছিল আমাদের ক্যামেরাম্যান।
ও এসব ব্যাপারে খুব একটা বিশ্বাস করত না। সবকিছুতেই বলতো মানুষের কাজ। যাওয়ার দিনটা ছিল শনিবার। সকালবেলায় আমরা ট্রেনে চেপে নদিয়ার দিকে রওনা দিলাম। পুরো রাস্তা অর্ক উত্তেজনায় বকবক কর ছিল, কিন্তু আমার কেন জানি না অস্বস্তি হচ্ছিল। ট্রেনের জানলার বাইরে আকাশটা অদ্ভুত ধূসর হয়েছিল, যেন বৃষ্টি নামবে। দুপুরের দিকে আমরা শান্তিনিকেতনপুর পৌঁছলাম। ছোট্ট একটা গ্রাম, চারপাশে গাছপালা, ফাঁকা রাস্তা আর কাদা। গ্রামের ভেতরে ঢুকতেই কেমন একটা নিস্তব্ধতা অনুভব করলাম। সাধারণ গ্রামে যেমন বাচ্চাদের চিৎকার, মানুষের কথা, গরুর ডাক শোনা যায়, এখানে সেরকম কিছুই ছিল না। আমরা একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালাম। দোকানটা প্রায় ফাঁকা, শুধু এক বুড়ো লোক বসে চা খাচ্ছিল। অর্ক দোকানদারকে জিজ্ঞেস করল, কাকা, শান্তিনিকেতন প্রাথমিক বিদ্যালয়টা কোন দিকে? প্রশ্নটা শুনতেই দোকানদারের মুখের হাসি মিলিয়ে গেল। সে ধীরে ধীরে বলল, ওদিকে কেন যাবেন? অর্ক হেসে বলল, ভিডিও বানাই। দোকানদার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সন্ধ্যার আগে ফিরে আসবেন। আমি বললাম, কেন? লোকটা এবার আমাদের দিকে তাকাল। তার চোখ দুটো কেমন অস্বাভাবিক ফ্যাকাশে লাগছিল। সে নিচু গলায় বলল, ওই স্কুলে সন্ধ্যার পর কেউ থাকে না। আছে নাকি? লোকটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে চায়ের কাপটা নামিয়ে বলল, যদি রাত হয়ে যায় আর যদি বাচ্চাদের ডাক শুনতে পান, তাহলে পিছন ফিরে তাকাবেন না। কথাটা শুনে আমার গায়ে কাঁটা দিল। অর্ক অবশ্য এসব শুনে আরো উৎসাহিত হয়ে গেল। দোকানদার আমাদের রাস্তা দেখিয়ে দিল। গ্রামের শেষ প্রান্তে একটা জঙ্গল ঘেরা জায়গায় স্কুলটা। আমরা হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম। রাস্তা যত এগোচ্ছিল, চারপাশ তত নির্জন হয়ে উঠছিল। মোবাইলের নেটওয়ার্কও ধীরে ধীরে চলে যাচ্ছিল। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা প্রথম স্কুলটা দেখতে পেলাম। দূর থেকে দেখে মনে হচ্ছিল একটা মৃত বাড়ি দাঁড়িয়ে আছে। পুরো বিল্ডিংটার রং উঠে গেছে, জানালাগুলো ভাঙা, চারপাশে আগাছা। স্কুলের গেটটা আধো খোলা অবস্থায় দুলছিল, অথচ বাতাস ছিল না। আমরা সামনে গিয়ে দাঁড়াতেই একটা ঠান্ডা গন্ধ নাকে এলো। পুরনো ভেজা দেওয়াল আর পচা কাঠের মিশ্র গন্ধ। গেটের ওপরে এখনো লেখা আছে, শান্তিনিকেতন প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 2008। আমি ক্যামেরার দিকে তাকিয়ে বলতে শুরু করলাম, তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নদিয়ার সবচেয়ে ভয়ঙ্কর বলে পরিচিত একটা পরিত্যক্ত স্কুলে। কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করলাম অর্ক আর শুভ দুজনেই চুপ করে ওপরে দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো? অর্ক ধীরে ধীরে আঙুল তুলে দ্বিতীয় তলার একটা জানালার দিকে দেখাল। আমি তাকিয়ে দেখি একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা ফ্রক পরা, চুল মুখের ওপর পড়ে আছে। সে এক দৃষ্টিতে আমাদের দিকেই তাকিয়ে। আমার গলা শুকিয়ে গেল। আমি ফিসফিস করে বললাম, ওখানে কেউ আছে? শুভ সঙ্গে সঙ্গে ক্যামেরা জুম করল, কিন্তু জুম করতেই জানালাটা ফাঁকা, মেয়েটা নেই। আমরা তিনজন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইলাম। শুভ বলল, কেউ লুকিয়ে আছে ভেতরে। অর্ক বলল, চল। আমরা গেট ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরের উঠোনটা আগাছায় ভর্তি, মাঝখানে একটা মরচে পড়া দোলনা। দোলনাটা আস্তে আস্তে নড়েছিল। আমি চারপাশে তাকিয়ে বললাম, এখানে কেউ থাকলে শব্দ তো পাওয়া যেত। ঠিক তখনই দ্বিতীয় তলা থেকে ভেসে এলো ছোট ছোট বাচ্চাদের হাসির আওয়াজ। খিলখিল করে হাসছে। আমরা তিনজন একসাথে ওপরের দিকে তাকালাম। আওয়াজটা কয়েক সেকেন্ড চলো, তারপর হঠাৎ থেমে গেল। আমার বুকের ভেতরটা ধক ধক করছিল। অর্ক ফিসফিস করে বলল, রেকর্ড হচ্ছে তো? শুভ কাপা গলায় বলল, হ্যাঁ, হচ্ছে। আমরা ধীরে ধীরে স্কুলের ভেতরে ঢুকলাম। করিডোরটা অন্ধকার, মেঝেতে শুকনো পাতা আর ধুলো জমে আছে।
দেওয়ালে বাচ্চাদের আঁকা পুরনো ছবি এখনো দেখা যাচ্ছে। কোথাও সূর্য, কোথাও ফুল, কোথাও বাড়ির ছবি। কিন্তু একটা ছবির সামনে এসে আমি থেমে গেলাম। ছবিটায় কয়েকটা বাচ্চা দাঁড়িয়ে আছে, আর তাদের পিছনে একটা লম্বা কালো মানুষ আঁকা, যার মুখ নেই। ছবিটার নিচে কাপা হাতে লেখা, স্যার রাতে আসে। আমি গিললাম। ঠিক তখনই পিছন থেকে একটা শব্দ এলো, ঠক ঠক ঠক, যেন কেউ কাঠের মেঝেতে ধীরে ধীরে হাঁটছে। শব্দটা ওপের তলা থেকে আসছিল। আমরা নিঃশব্দে সিঁড়ির দিকে এগোলাম। সিঁড়িগুলো ভাঙা আর পিচ্ছিল ছিল। আমরা যত ওপরে উঠছিলাম তত ঠান্ডা বাড়ছিল। শুভ থেমে গেল। আমি বললাম, কি হয়েছে? শুভ কাপা হাতে ক্যামেরার স্ক্রিনটা দেখাল। স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের তিনজনের পেছনে আরেকটা ছোট্ট অবয়ব দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা ছেলে। সে সিঁড়ির নিচে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে। কিন্তু আমরা পিছনে ফিরে তাকাতেই সেখানে কেউ নেই। শুভ এবার সত্যিই ভয় পেয়ে গেলে সে বলল, আমরা ফিরে যাই। অর্ক বলল, এখন গেলে কিছুই পাব না। আমরা ওপর তলায় পৌঁছলাম। পুরো ফ্লোরটা অন্ধকার। শুধু করিডোরের শেষে একটা ক্লাসরুমের দরজা আধো খোলা, আর ভেতর থেকে আসছে বাচ্চাদের একসাথে পড়ার আওয়াজ। 2 দুগুণে 4, 2 তিনে 6। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। অর্ক আস্তে করে দরজার দিকে এগোলো। আওয়াজটা আরো স্পষ্ট হয়েছিল, যেন সত্যিই ক্লাস চলছে। অর্ক দরজাটা ধীরে ধীরে ঠেলে খুলল, আর তারপর আমরা তিনজন একসাথে জমে গেলাম। পুরো ক্লাসরুম ভর্তি বাচ্চা, সবাই বেঞ্চে বসে পড়ছে। এই বসে মাথা নিচু করে পড়ছে, কিন্তু তাদের শরীরগুলো অস্বাভাবিক ফ্যাকাশে, আর কারো মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। ঘরের সামনে একটা মানুষ দাঁড়িয়ে ব্ল্যাকবোর্ডে কিছু লিখছে। তার শরীর লম্বা, অস্বাভাবিক লম্বা, আর তার গলা মানুষের গলার চেয়ে অনেক বেশি লম্বা। ঠিক তখনই সে লেখা থামিয়ে ধীরে ধীরে আমাদের দিকে ঘুরে দাঁড়াল, আর আমরা দেখলাম তার মুখটাই নেই, শুধু কালো ফাঁকা চামড়া। শুভ চিৎকার করে উঠতেই পুরো ক্লাসের সব বাচ্চা একসাথে মাথা তুলে আমাদের দিকে তাকাল। তাদের চোখগুলো পুরো কালো। তারপর তারা একসাথে হেসে উঠল, খিলখিল করে। সেই হাসির শব্দে পুরো স্কুল কেঁপে উঠছিল। আর ঠিক তখনই ক্লাসরুমের দরজাটা নিজে থেকেই সজোরে বন্ধ হয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দে পুরো ক্লাসরুমটা যেন কেঁপে উঠল। আমি আর শুভ একসাথে দরজার দিকে ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে কেউ চেপে ধরে রেখেছে। যতই টানছি খুলছে না। আর পিছন থেকে তখনও সেই বাচ্চাগুলোর হাসির শব্দ ভেসে আসছে, খিলখিল খিলখিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই হাসির আওয়াজটা বদলে গেল। মনে হচ্ছিল একসাথে অনেকগুলো বাচ্চা কান ধাচ্ছে। আমি ধীরে ধীরে পিছন ফিরে তাকালাম। ক্লাসরুমের ভেতরটা বদলে গেছে। কয়েক মুহূর্ত আগেও যেখানে বেঞ্চে বাচ্চারা বসেছিল, এখন সেখানে কেউ নেই। লম্বা লাগছিল, মাথা প্রায় সিলিং ছুঁয়ে গেছে, আর তার হাত, অস্বাভাবিক লম্বা কালো হাত দুটো, ধীরে ধীরে আমাদের দিকেই বাড়ছে। শুভ হঠাৎ চিৎকার করে দরজায় লাথি মারল, দরাম! এইবার দরজাটা খুলে গেল। আমরা তিনজন প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। করিডোরের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে পিছন থেকে শুনতে পাচ্ছিলাম ছোট ছোট পায়ের শব্দ, যেন অনেকগুলো বাচ্চা একসাথে আমাদের পিছনে দৌড়াচ্ছে। ঠক 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 ঠক। আমি একবার পিছন ফিরে তাকিয়েছিলাম, আর সেই দৃশ্যটা আমি আজও ভুলতে পারিনি। করিডোরের অন্ধকারের ভেতর থেকে অনেকগুলো ছোট ছোট অবয়ব দৌড়ে আসছে। তাদের মুখ নেই, শুধু কালো ফাঁকা গর্তের মতো চোখ। আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে উঠোনে চলে এলাম। ঠিক তখনই ওপর থেকে ভেসে এল একটা ভয়ঙ্কর চিৎকার। মনে হচ্ছিল কেউ যন্ত্রণায় কাঁদছে।
শুভ হাঁপাতে হাঁপাতে বলল, চল এখান থেকে বেরোই। আমরা গেটের দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু গেটের কাছে পৌঁছতেই হঠাৎ দেখি বাইরে দাঁড়িয়ে আছে সেই বড় চায়ের দোকানদার। সে চুপচাপ আমাদের দিকে তাকিয়েছিল, তারপর ধীরে ধীরে বলল, তোমরা ভেতরে গিয়েছিলে? অর্ক হাঁপাতে হাঁপাতে বলল, ওখানে ওখানে কিছু আছে। লোকটা মাথা নিচু করল, তারপর বলল, আমি জানতাম। আমরা তিনজন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। বিকেলের আকাশ তখন আরো কালো হয়ে গেছে, চারপাশে কেমন অদ্ভুত ঠান্ডা। লোকটা বলল, এখানে দাঁড়িয়ে কথা বলা ঠিক হবে না, আমার সঙ্গে চলো। আমরা ওর সঙ্গে গ্রামের ভেতরের দিকে হাঁটতে লাগলাম। রাস্তার মধ্যে লোকটা নিজের নাম বলল, হরিপদ মণ্ডল। এই গ্রামেই জন্ম ওর, আর সেই স্কুলটা তৈরি হওয়ার সময়ও সে ছিল। আমি জিজ্ঞেস করলাম, ওখানে আসলে কি হয়েছিল? লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যেটা হয়েছিল সেটা কেউ বিশ্বাস করবে না। আমরা একটা ছোট্ট টিনের বাড়িতে পৌঁছলাম। ভেতরে ঢুকে হরিপদ কাকা দরজা বন্ধ করে দিল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করল, 10 বছর আগে ওই স্কুলে নতুন এক শিক্ষক এসেছিল। নাম ছিল অনিরুদ্ধ সেন। খুব শান্ত স্বভাবের মানুষ। গ্রামের সবাই ওকে ভালোবাসত, বাচ্চারাও খুব পছন্দ করত। কিন্তু স্কুলে যোগ দেওয়ার কয়েক মাস পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রথমে কয়েকজন ছাত্র বলেছিল রাতের বেলা স্কুলের ভেতরে কেউ হাঁটে। তারপর বাচ্চারা বলতে শুরু করল ক্লাসরুমে নাকি একজন কালো স্যার আসে। সবাই ভেবেছিল বাচ্চারা বানিয়ে বলছে, কিন্তু একদিন একটা ঘটনা ঘটে। হরিপদ কাকা থেমে গেল, তার হাত কাঁপছিল। আমি বললাম, কি ঘটনা? লোকটা নিচু গলায় বলল, 4 জন ছাত্র হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আমার বুকের ভেতরটা ঢাক করে উঠো। হরিপদ কাকা বলতে লাগলো, সেদিন স্কুল ছুটি হয়ে যাওয়ার পরেও 4 জন বাচ্চা বাড়ি ফেরেনি। সবাই খোঁজাখুঁজি শুরু করে। রাত পর্যন্ত পুরো গ্রাম তন্ন তন্ন করে খোঁজা হয়। গ্রাম সেবের পরে এক সময় স্কুলের 3য় তলার একটা ক্লাসরুম থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। গ্রামের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে কেউ ছিল না। শুধু ব্ল্যাকবোর্ডে একটা কথা লেখা ছিল, ওরা এখন আমার ক্লাসে পড়ে। আমার গা শিউরে উঠল। অর্ক এবার বলল, তারপর? হরিপদ কাকা ধীরে ধীরে বলল, তারপর থেকেই অনিরুদ্ধ স্যারের আচরণ বদলে যেতে থাকে। সে একা একা কথা বলতো, রাতে স্কুলে থাকত। কেউ কাছে গেলে বলতো বাচ্চারা এখনো পড়াশোনা করছে। একদিন গ্রামের কয়েকজন লোক স্কুলে গিয়ে দেখে অনিরুদ্ধ স্যার একা একটা ফাঁকা ক্লাসরুমে দাঁড়িয়ে পড়াচ্ছে, কিন্তু তার সামনে কেউ নেই। সে ব্ল্যাকবোর্ডে লিখছে আর বলছে, চুপ করে বসো, সবাই পড়া বলো। ঘরের ভেতরটা নিস্তব্ধ হয়ে গেল। বাইরে তখন বৃষ্টি পড়া শুরু হয়েছে। হরিপদ কাকা আবার বলল, তারপর এক রাতে স্কুলে আগুন লাগে। আমি চমকে উঠলাম। আগুন এত ভয়ঙ্কর ছিল যে পুরো 2য় তলা পুড়ে যায়। গ্রামের লোকজন ছুটে গিয়ে আগুন নেভায়, কিন্তু অনিরুদ্ধ স্যারকে আর পাওয়া যায়নি। কেউ বলে সে আগুনে পুড়ে মারা গেছে, আবার কেউ বলে আগুন লাগার আগেই সে মারা গিয়েছিল। আমি বললাম, মানে? লোকটা আমার দিকে তাকাল, তার চোখে আতঙ্ক ছিল। আগুন লাগার 2 দিন আগে গ্রামের শ্মশানের পাশে একটা গাছে অনিরুদ্ধ স্যারের ঝুলন্ত দেহে পাওয়া যায়। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। অর্ক ফিসফিস করে বলল, তাহলে স্কুলে যে ছিল? হরিপদ কাকা ধীরে ধীরে মাথা নাড়ল। ওটা অনিরুদ্ধ ছিল না। বজ্রপাতের আলোয় হঠাৎ ঘরটা সাদা হয়ে উঠল। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো ছোট ছোট বাচ্চাদের হাসির আওয়াজ। আমরা 3 জন একসাথে চুপ হয়ে গেলাম। হরিপদ কাকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ফিসফিস করে বলল, ওরা এসে গেছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। শুভ ধীরে ধীরে জানলার দিকে এগোল।
জানলার ফাঁক দিয়ে বাইরে তাকিয়েই সে জমে গেল। আমি বললাম, কি হয়েছে? শুভ কাপা গলায় বলল, বাইরে বাইরে বাচ্চারা দাঁড়িয়ে আছে। লার দিকে তাকালাম, আর তারপর আমার পুরো শরীর অবশ হয়ে গেল। বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে ৫-৬টা ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে, সাদা স্কুল ড্রেস পরা। তাদের মুখ দেখা যাচ্ছিল না, কারণ সবকটা বাচ্চা মাথা নিচু করে দাঁড়িয়ে। হঠাৎ তাদের মধ্যে একটা বাচ্চা ধীরে ধীরে মাথা তুলো। তার চোখ পুরো কালো। তারপর সে হাসল। আমরা পিছিয়ে এলাম। ঠিক তখনই দরজায় ধূপ ধূপ শব্দ হতে শুরু করো। মনে হচ্ছিল বাইরে থেকে কেউ দরজায় মাথা ঠুকছে। হরিপদ কাকা কাপা গলায় বলল, দরজা খুলবে না, যাই হোক না কেন। ধূপ 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 শব্দটা আরো জোরে হতে লাগলো। তারপর বাইরে থেকে একটা ছোট্ট মেয়ের গলা ভেসে এলো, কাকু দরজা খোলো। আমার শরীর জমে গেল। গলাটা এতটাই স্বাভাবিক ছিল যে মনে হচ্ছিল সত্যি একটা বাচ্চা বাইরে দাঁড়িয়ে আছে। শুভ আস্তে করে বলল, হয়তো গ্রামের কোনো বাচ্চা। হরিপদ কাকা চিৎকার করে উঠল, না। তার চোখে তখন আতঙ্ক। সে বলল, ওদের ডাকে সাড়া দেবে না। বাইরে থেকে আবার গলাটা ভেসে এলো, কাকু খুব ঠান্ডা লাগছে। তারপর একসাথে অনেকগুলো বাচ্চার গলা, দরজা খোলো। ধূপ। দরজাটা ক্যাপে উঠল। মনে হচ্ছিল এবার ভেঙেই যাবে। আমি বুঝতে পারছিলাম না কি করব। ঠিক তখনই ঘরের আলোটা নিভে গেল। পুরো ঘর অন্ধকার। শুধু বাইরে বজ্রপাতের আলো মাঝে মাঝে ভেতরে এসে পড়ছে। আর সেই আলোয় আমি দেখলাম ঘরের এক কোণায় একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। সে কখন ভেতরে ঢুকেছে আমরা কেউ বুঝতেই পারিনি। তার শরীর ভেজা, মাথা নিচু। আমি কাপা গলায় বললাম, কে কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, আর আমি চিৎকার করে উঠলাম। তার চোখ নেই, চোখের জায়গায় শুধু কালো গর্ত। হঠাৎ সে মুখ খুলে ভয়ঙ্কর চিৎকার করতেই চারপাশের সব জানলার কাচ একসাথে ভেঙে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা সব বাচ্চা এবার দৌড়ে বাড়ির দিকে আসতে শুরু করল। হরিপদ কাকা চিৎকার করে বললাম, পিছনের দরজা দিয়ে পালাও। আমরা আর 1 সেকেন্ডও দেরি করিনি। পিছনের দরজা খুলে বৃষ্টির মধ্যে দৌড়াতে শুরু করলাম। কাদা রাস্তা, চারপাশ অন্ধকার। পিছন থেকে তখনও সেই বাচ্চাগুলোর দৌড়ানোর শব্দ আসছে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ওরা আমাদের পিছনেই আছে। অর্ক চিৎকার করে বল, জঙ্গলের দিকে চল। আমরা গ্রামের শেষ প্রান্তের জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। বৃষ্টির মধ্যে গাছগুলো কেমন ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ শুভ থেমে গেল। সে কাপা হাতের সামনে দেখাল। গাছের মাঝে দাঁড়িয়ে আছে সেই লম্বা মুখহীন মানুষটা। সে একদৃষ্টিতে আমাদের দিকেই তাকিয়ে, তারপর ধীরে ধীরে তার হাত উঠল। চারপাশের সব বাচ্চা একসাথে থেমে গেল। মনে হচ্ছিল তারা ওর আদেশ মানছে। তারপর সেই মুখহীন জিনিসটা একটা শব্দ করল, কিন্তু সেটা মানুষের গলা না। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসাথে ফিসফিস করছে। আমার মাথা ঘুরতে লাগলো। শুভ হঠাৎ কাঁদতে শুরু করল। সে বলল, আমরা মরব। ঠিক তখনই দূরে একটা মন্দিরের ঘণ্টার আওয়াজ ভেসে এলো, টাং টাং টাং। শব্দটা হতেই চারপাশের সব বাচ্চা হঠাৎ থেমে গেল। মুখহীন জিনিসটাও যেন পিছিয়ে গেল। অর্ক চিৎকার করে বলল, ওদিকে চল। আমরা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতর দিয়ে এগোতে লাগলাম। কিছুক্ষণ পর একটা পুরনো কালী মন্দির দেখতে পেলাম। মন্দিরের সামনে দাঁড়িয়েছিলেন একজন বৃদ্ধ পুরোহিত। বুঝতে পারলেন কিছু হয়েছে। আমরা মন্দিরের ভেতরে ঢুকতেই বৃদ্ধ দরজা বন্ধ করে দিলেন। তারপর বললেন, তোমরা স্কুলে গিয়েছিলে? আমরা অবাক হয়ে ওনার দিকে তাকালাম। পুরোহিত বললেন, ওরা আবার জেগে উঠেছে, তাই না? আমি কাঁপা গলায় বললাম, ওগুলো কি? বৃদ্ধ ধীরে ধীরে বললেন,
ওগুলো মৃত আত্মা না, ওগুলো আটকে পড়া ছায়া। ঘরের ভেতর ধূপের গন্ধ ছড়িয়েছিল, বাইরে তখনও ঝড়। পুরোহিত বলতে লাগলেন, অনিরুদ্ধ সেন তন্ত্র সাধনা করত, গ্রামের কেউ জানত না। সে বিশ্বাস করত মৃত আত্মাদের ডেকে আনা যায়। সে নাকি স্কুলের বাচ্চাদের ব্যবহার করেছিল একটা ভয়ঙ্কর সাধনার জন্য। কিন্তু সাধনা ভুল হয়ে যায়। যেদিন 4 জন বাচ্চা নিখোঁজ হয়, সেদিন থেকেই ওই স্কুলে অন্য কিছুর জন্ম হয়। আমি ফিসফিস করে বললাম, মুখহীন মানুষটা? পুরোহিত মাথা নাড়লেন, ওটা কোনো মানুষ না, ওটা একটা ছায়া। আরও বাচ্চাদের আত্মাকে নিজের সঙ্গে বেঁধে রেখেছে। অর্ক বলল, ওকে থামানোর উপায়? পুরোহিত কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, স্কুলের 2য় তলার শেষ ক্লাসরুমে একটা লোহার আলমারি আছে, সেখানে অনিরুদ্ধর সাধনার জিনিস লুকানো আছে। করতে পারলেই হয়তো সব শেষ হবে। আমি অবাক হয়ে বললাম, মানে আমাদের আবার সেখানে যেতে হবে? পুরোহিত ধীরে ধীরে বললেন, আজ রাতেই, কারণ আজ অমাবস্যা। আজ যদি ও শক্তি পেয়ে যায়, তাহলে আর কেউ ওকে আটকাতে পারবে না। আমরা 3 জন একে অপরের দিকে তাকালাম। ভয় তখন আমাদের পুরো গ্রাস করে ফেলেছে, কিন্তু এখন আর পিছিয়ে আসার উপায় ছিল না। কারণ আমরা বুঝে গিয়েছিলাম ওই স্কুলের ভেতরে সত্যিই কিছু আছে, আর সেটা আমাদের ছাড়বে না। রাত তখন প্রায় 12টা, ঝড় একটু কমেছে। পুরোহিত আমাদের প্রত্যেকে একটা করে লাল সুতো দিলেন, বললেন, যাই দেখো, পিছন ফিরে তাকাবে না। আমরা আবার স্কুলের দিকে রওনা দিলাম। পুরো রাস্তা নিস্তব্ধ, দূরে শুধু ব্যাঙের ডাক আর বাতাসের শব্দ। স্কুলের সামনে পৌঁছতেই দেখি গেটটা পুরো খোলা, যেন কেউ আমাদের অপেক্ষায় আছে। আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। এইবার স্কুলটা আগের চেয়েও বেশি অন্ধকার লাগছিল। করিডোরে পা রাখতেই ভেসে এলো বাচ্চাদের পড়ার আওয়াজ, এ আ ই। আমার হাত কাঁপছিল। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। হঠাৎ নিচে থেকে একটা শব্দ এলো। আমি তাকিয়ে দেখি অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে নিচে। তারা চুপচাপ আমাদের দেখছে, তারপর একসাথে হাসতে শুরু করল। আমরা দৌড়ে 2য় তলার শেষ ক্লাসরুমের সামনে পৌঁছলাম। দরজাটা বন্ধ। অর্ক লাথি মারতেই দরজা খুলে গেল। ঘরের ভেতরে সেই পুরনো আলমারিটা দাঁড়িয়ে। আমরা ছুটে গিয়ে আলমারিটা খুললাম। ভেতরে কয়েকটা পুরনো খাতা, কিছু পুতুল আর একটা কালো কাপড়ে মরা বাক্স। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো সেই ফিসফিস গলা, ওগুলো ছুঁয়ো না। আমরা ঘুরে তাকালাম। দরজার সামনে দাঁড়িয়ে আছে মুখহীন মানুষটা। তার চারপাশে দাঁড়িয়ে সব বাচ্চা, তাদের চোখ জ্বলছে। ঘরটা হঠাৎ ভীষণ ঠান্ডা হয়ে গেল। শুভু কাঁপতে কাঁপতে বলল, তাড়াতাড়ি কর। আমি বাক্সটা খুললাম। ভেতরে কয়েকটা পুরনো ছবি আর 4 জন বাচ্চার নাম লেখা একটা কাগজ। কাগজটার ওপরে রক্তের মতো লাল দাগ। হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করল। মুখহীন জিনিসটা এবার আমাদের দিকে এগোতে লাগলো। তার হাতগুলো লম্বা হতে হতে প্রায় আমাদের গায়ে পৌঁছে গেছে। অর্ক চিৎকার করে বলল, আগুন। শুভ লাইটারের আগুন জ্বালিয়ে কাগজগুলোর ওপর ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ল। আর তারপর প্রথমে পুরো স্কুল কেঁপে উঠল ভয়ঙ্কর একটা চিৎকারে। মনে হচ্ছিল একসাথে হাজারটা মানুষ চেঁচাচ্ছে। বাচ্চাগুলো হঠাৎ কাঁদতে শুরু করল। তাদের শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল। মুখহীন জিনিসটা পেছনে সরে গেল। তার শরীর ফেটে ফেটে কালো ধোঁয়া বেরোচ্ছে। তারপর সে আমাদের দিকে তাকিয়ে এমন একটা চিৎকার করল, যেটা আজও আমি স্বপ্নে শুনি। পরের মুহূর্তেই পুরো ক্লাসরুম আগুনে ভরে গেল। আমরা 3 জন প্রাণপণে দৌড়ে নিচে নেমে এলাম। পিছনে পারো স্কুল জ্বলছে। বাইরে বেরিয়ে আসতেই স্কুলের 2য় তলার জানালায় আমি শেষবারের মতো কয়েকটা বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কিন্তু এবার তাদের মুখে হাসি ছিল, ভয় না।
যেন তারা মুক্তি পেয়েছে। তারপর ধীরে ধীরে তারা অন্ধকারে মিলিয়ে গেল। সেদিনের পর থেকে ওই স্কুলে আর কোনো আওয়াজ শোনা যায়নি। গ্রামের মানুষ বলতো, রাতের পর রাত যে বাচ্চাদের কান্না শোনা যেত সেটা একদম বন্ধ হয়ে গেছে। কিন্তু আজও কেউ ওই জায়গার কাছে যায় না, কারণ অনেকেই বলে অমাবস্যার রাতে এখনো নাকি পোড়া স্কুলটার সামনে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে থাকে, মুখ ছাড়া, এক দৃষ্টিতে তাকিয়ে, আর অপেক্ষা করে নতুন কোনো ছাত্রের জন্য। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটা ভালো লেগে থাকে আর এরকম আরও সত্যি ভৌতিক ঘটনা শুনতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর হতে চলেছে।